অভিভাবকদের সাথে আলাপ করতে হবে, দেখতে হবে, উনি আমাকে একটু সাহস জাগাতে হবে। তো আমি তো লার্নিং এর মাধ্যমে শেখাতে পারবো না, তবে উনি কিভাবে সার্জারিটা করছেন আমরা ভিডিওর মাধ্যমে, স্ক্যাবের মাধ্যমে মেডিকেল স্টুডেন্টকে দেখাতে পারবো। কিন্তু মেডিকেল স্টুডেন্ট এক্সপেরিয়েন্স শেয়ারিং থ্রু দ্য ডেমনস্ট্রেশন, কিন্তু ওনারা যখন করবেন তখন ওনাদের সত্যি সত্যি হাতে কলমে সাইকোমোটর স্কিল বলছি এটা করতে হবে। অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড। আমি কুয়েতে যাচ্ছি, ওখানে একটা কিনোট দেবো, অনেক দেশে যাচ্ছি, কিন্তু বাংলাদেশে আমি এটার বড় একটা সুযোগ দেখছি। সুযোগটা হচ্ছে আমরা নতুন করে বিল্ডিং বানিয়ে বড় বড় ইউনিভার্সিটি স্কুল করার আর দরকার আছে বলে মনে হয় না। আমরা যদি বাংলাদেশ থেকে একটা লো কস্ট লার্নিং টুল বানাতে পারি, গ্রামে গঞ্জে আমাদের শিক্ষার্থীরা ফাংশনাল এডুকেশন করে আপনার দেখবেন যে ওরা বিশ্বে একটা নাম রাখবে। আমি একটা ঘটনা বলছি, আমি সৌদি আরবে একটা টেলিভিশনে ইন্টারভিউতে ছিলাম। তো আমার একটু আমাকে একটু চায় আপ্যায়ন করলো এক ভদ্রলোক। তো আমি তাকে সালাম দিলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি বাংলাদেশি নাকি স্যার? আমি বাংলাদেশি। খুব আশ্চর্য হয়ে গেল, কারণ ওনার দৃষ্টিতে যে আমরা হয়তো বাংলাদেশিরা হয়তো সবাই সুইপিং করছি, অড জব করছি। তখন আমার কষ্ট লাগলো। তখন আমার একটা প্ল্যান আমার আছে যে S2T, সুইপিং টু টাইপিং, এনাদেরকে সুইপিং থেকে আমরা টাইপিংয়ে নিয়ে আসবো, যে নলেজ ওয়ার্কার বানাবো। তাহলে ওদের ইনকামও অনেক বাড়বে এবং তাদের একটা জীবিকার এবং তাদের হিউম্যান ডেভেলপমেন্ট একটা ইমপ্রুভ করবে, এবং এটা খুবই সম্ভব। আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা এত মেধাবী, তাদের একটা সুযোগ আসছে না। তো আমাদের সরকার, আমাদের যারা গুণীজন আছেন, যারা মানুষকে নিয়ে ভাবে, তাদের জন্য এইটুকু করা যায়, আপনারা প্রত্যেকে একজনে, আপনাদের ইভেন কি আমি তো মনে করি আমাদের বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, বড় বড় শহরের আমাদের যারা একটা অবস্থাপন্ন আমাদের শিক্ষার্থীরা আছে, তারা গ্রামে গঞ্জে একজনের সাথে কানেক্টিভিটি করে শেখানো উচিত, বোঝানো উচিত, এবং সেটা কি কোনোদিন হবে? আমি বলছি ইনশাল্লাহ এটা হবে। কারণ আমরা সত্যি মনে প্রাণে, আমি একটা করেছি isonarBangladesh.com, ওখানে আমি দেখাবো যে লো কস্ট লার্নিং টেকনোলজি দিয়ে, সেই টেকনোলজি আমাদেরকে কেউ দেবে, আমাদেরই তৈরি করতে হবে, অথবা টেকনোলজি শেয়ারও করা যায়। মানে আপনি যদি গ্রামের সঙ্গে কানেক্টিভিটি করেন, বা আমি যদি একটা গ্রামের আরেকজনের সঙ্গে সংযুক্ত থাকি, আমি যতদূর জানলাম আমি তার সঙ্গে শেয়ার করলাম, বা যন্ত্র শেয়ার করা যায়, সেটা যদি হয়। আমি ইন্ডিপেন্ডেন্ট একটা ঘটনা বলছি, টেলিমেডিসিন দেখলাম ইন্ডিপেন্ডেন্ট। ওখানে ইন্টারেস্টিং যে একজনের মানে চর্মরোগের জন্য স্কাইপের মাধ্যমে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকার একজন মেডিকেল ডক্টর অ্যাডভাইস করলো। এটা তো টেলিমেডিসিন। এটা আমাদের এটি নিউজের একটা প্রোগ্রাম। আপনি তাহলে খুবই সুন্দর, তাহলে তো আপনাদেরটা আমি প্লাগ ইন করে দিলাম। জি, তো এটা আমাদের প্রোগ্রাম। এটা তো আমি এই যে আপনার সাথে কথা বলছি, আমি তো বিশ্বের অন্য জায়গাটা শেয়ার করব। যে দেখুন, অনেক দেশে অনেক হাই টেকনোলজি আছে, কিন্তু তাদের সদ্ব্যবহার কতটুকু হচ্ছে ওরাই জানে। কিন্তু আমাদের দেশে নেই, কিন্তু আমাদের শিক্ষার্থীরা একটু পেলে আমরা বাঙালিরা। আমি একটা ছোট বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে আমি প্রশ্নটা রেখে যাই। আমি বিরতিতে যাবার আগে যে কথাটি শুনবো, যে আপনি যেগুলো বললেন যে আমাদের নীতিমালা করতে হবে, আমাদের ওখান থেকে শুরু করতে হবে ইত্যাদি নানান কিছু। আরেকটি বললেন যে এখন বাংলাদেশ একটা পিছিয়ে নেই, বাংলাদেশ বরং একটা সুবিধাজনক জায়গা আছে, বিকজ উন্নত দেশে নানান রকমের এই এরার অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমে একটা ফর্মুলা দাঁড় করিয়েছে এবং একটা সেটআপের মধ্যে যাচ্ছে। এখন সেইটা আমরা আসলে অ্যাডাপ্ট করতে পারি। আমরা আসলে এগুলা জানি স্যার, মানে যখন বাইরে থেকে যে আপনার মতো বিশেষজ্ঞ যারা আসেন সকলেই বললেন যে এটা করতে হবে, এটা করা যায়। আমি একদম টু দি পয়েন্ট আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু বাংলাদেশের সাথে সংযুক্ত, অনেকদিন বাইরে আছেন, এটা নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশের এখন আসা যাওয়া করছেন, কাজ করছেন, কিছু অভিজ্ঞতা, গ্রামে গিয়ে অভিজ্ঞতা হয়েছে, সেটার আলোকে আপনার পাওয়া সেই টুলগুলো কি প্রোভাইডিং অল, আমাদের সব সমস্যাগুলোর কথা বিচার করেই করতে হবে। যদিও বলেন কম্পিউটার লার্নিং মানেই কম্পিউটার না, তারপরেও আমরা কানেক্টিভিটি নিয়ে কিন্তু অনেকেই হতাশাজনক জায়গায় আছি। বিদ্যুৎ যেখানে নাই, পল্লী বিদ্যুতের উপরে নির্ভর করি, মাঝে মধ্যে যেখানে বিদ্যুৎ যায় গ্রামের দিকে, সেই জায়গায় আপনি গ্রামের বাচ্চাটা কিভাবে বা গ্রামের শিক্ষক কিভাবে এই শহরের একজন অ্যাফ্লুয়েন্ট সোসাইটি তার সঙ্গে এই সংযোগটা করবে এবং এটা অনেকখানি ইজি হবে। আপনার এই অভিজ্ঞতা থেকে, আমেরিকার অভিজ্ঞতা থেকে, আপনার ইনস্টিটিউটের অভিজ্ঞতা থেকে আমাদের জন্য রেডিমেড আসলে কোনো রেসিপি নিয়ে এসছেন কিনা, আমি এই প্রশ্নের জবাবটা শুনবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আপনারা জানেন যে আমরা আজকে লার্নিং নিয়ে কথা বলছি। লার্নিং মানে যে কম্পিউটার লার্নিং তা নয়, সেটা ডক্টর বদরুল হুদা তার
নিজের উপস্থাপনার মধ্যেই বলেছেন সকল কিছুই ইলেকট্রনিক সকল ডিভাইস মিলে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়াটা হলো ওনার কনসেপ্টে ই লার্নিং। এটার আমরা বিস্তারিত শুনবো। যে এই প্রশ্নটি রেখেছি যে আমাদের শত অসুবিধাগুলো দূর করেও এখন আমরা যদি বিশ্বের একটা ভালো উদাহরণ আমরা কোনটা অ্যাডাপ্ট করতে পারি সকল বাধা বিপত্তির সত্ত্বেও, সেই প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনারাও শুনতে চান। ফেরত আসছি ছোট্ট একটি বিরতির পর এই প্রশ্নের জবাব নিয়ে। বিরতির পর আবার স্বাগত নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা ই লার্নিং নিয়ে কথা শুনছিলাম ডক্টর বদরুল হুদা খান। তার কাছে বাংলাদেশের মানুষ, উনি বাংলাদেশের একজন কীর্তিমান শিক্ষক। উনি আছেন ইউএসএতে এবং ইউএসএর ম্যাক উইডন এডুকেশনের উনি প্রতিষ্ঠাতা, যাকে বলা হয় ই লার্নিংয়ের পায়োনিয়ার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আমরা গর্বিত আমরা তাকে পেয়েছি। তার কাছে শুনছিলাম। স্যার, আমি বিরতিতে যাওয়ার আগে আমার যে প্রশ্ন ছিল নিশ্চয়ই এই জবাবটা আমরা জানতে চাই যে আপনার এই এক্সপিরিয়েন্স থেকে এই মুহূর্তে আমরা কি টুল পাচ্ছি বাংলাদেশের জন্য। সব ঝামেলাগুলো আমি আলাদা আলাদা করে আমি পয়েন্ট আউট করবো না, যে আমাদের কানেক্টিভিটি, বিদ্যুৎ ইত্যাদি নানান কিছু, এডুকেশন কোয়ালিটি, ইংরেজি বুঝি না, আমরা ম্যানুয়াল পড়তে জানি না ইত্যাদি সব কিছু সহ। আর তার উপরে আছে যে একটু ওল্ডার জেনারেশন, তারা একটু টেকনোলজি, ইভেন একটা প্লাগ ইন করতেও ভয় পায় অনেক সময়। অনেক আমার মতো অনেকে আছে, আমিও ভয় পাই বিদ্যুতের ওটার মধ্যে। তো সেই সব কিছু বিচার করে আমরা কিভাবে আমরা এই জায়গাটায় যাব। আপনি যে প্রশ্ন করেছেন, আমি জানি এটা বাংলাদেশের সবার মনে এটা আছে। সত্যি আমি কিন্তু কোনো রেডিমেড সলিউশন নিয়ে আসিনি। তো যে জিনিসটা আমাদের প্রথমে করতে হবে, আমাদের মাইন্ডসেট চেঞ্জ। মনে করতে হবে যে আমরা যে ক্লাসে যে স্কুলে গিয়ে যে লেখাপড়া শিখি, সেই মাইন্ডসেটটা চেঞ্জ করে ভাবতে হবে যে ফ্লেক্সিবল ওয়েতে আমরা শিখবো। তো সেটা করতে আমাদের কি আছে, বিদ্যুতের দরকার কিছুটা আছে, সম্পূর্ণ নেই। কারণ আমি তো বলছি না ই লার্নিং মানে সবগুলো টুল ইউজ করবেন। আমি বলছি যে আপনি যেখানে আপনি ক্লাসে গিয়েই শেখানো যায় না, সেখানে ক্লাসের বাইরে আমরা ই লার্নিং এর উপর ছেড়ে দিব, সেটা কিভাবে সম্ভব? সম্ভব। অত্যন্ত ভালো প্রশ্ন, এবং ভালো প্রশ্নের উত্তর আমি দিচ্ছি এভাবে যে আপনি যেটা জিনিসটা পড়াচ্ছেন, আমরা যখন পড়াই প্রত্যেকটা পড়ানোর সময় আমাদের লার্নিং অবজেক্টিভ থাকে। কোন অবজেক্টিভের কোন অংশ আপনি ফেস টু ফেসে শেখাতে পারবেন, আর কোন অংশ সাপ্লিমেন্ট করতে পারবেন ই লার্নিং এর মাধ্যমে। আপনি এটা ফোর্স করে যদি দিয়ে দেন তাহলে হবে না। এটা কি সম্ভব? বিদ্যুতের দরকার, অ্যাকচুয়ালি বিদ্যুতের অত দরকার নেই। মনে করুন আপনি মনে করেন আমাদের 7ই মার্চের একটা আমাদের ভাষণ আছে, তো এই জিনিসটা তো আপনি ইন্টারনেটে দেওয়ার দরকার নেই, কারণ এটা তাহলে তো বটল নেক হয়ে যাবে। কিন্তু ওটা একটা সিডিতে বললেন যে ঠিক আছে তোমার সময় মতো করে শিক্ষার্থীকে বলা যাবে তোমরা এটা ওটা একটু শুনে নিও, অথবা অডিওতে শুনে নিও। তো এরকম করে আমাদেরকে একটু কাজ করতে হবে যে আমাদের সাবজেক্টে যেটা পড়াচ্ছে ওখানে কোন কোন ক্ষেত্রে কোন কোন পদ্ধতি, কোন কোন রিসোর্স আমার আছে, ওগুলো সমন্বয়ে তো আমরা ই লার্নিং করছি। কারণ বিদ্যুৎ যদি চলে যায় ওই মুহূর্তে, তাহলে আপনার হয়তো মোবাইল ফোনে একটা জিনিস শুনছেন, আপনাকে এটা স্যাক্রিফাইস করতে হবে। অনেকে মনে করে যে টেকনোলজি না দেন তাহলে আমি ই লার্নিং করবো না। আর ই লার্নিং তো আমরা বলছি না যে সব টেকনোলজি আপনার দরকার, কোন ক্ষেত্রে কোন প্রেক্ষিতে কোনটা দরকার ওটা ইউজ করবেন, আপনি রেডি ইউজ করবেন। আমাদের সংসদের টিভিতে সম্পূর্ণভাবে ইউজ হচ্ছে না, সেখানে আমরা জাফর ইকবাল সাহেবের সাথে আমার একটা মিটিংয়ে, উনি আমার একটা কিনোট উনি ডিসকাশন ছিলেন, উনি ভালো সুন্দর করে পড়ান। ওনার এই পড়াটাকে আমরা তো ওনার ওই যে লেকচারটা আমরা অপামর বাংলাদেশে সবাই ছড়িয়ে দিতে পারি। উনি মুক্তিযুদ্ধের গল্প বলেন বাচ্চাদের জন্য, এটা একবার রেকর্ড করে নিয়েই কিন্তু সবাইকে দেওয়া যাচ্ছে। এই যে জিনিসটা চালানো যায়। হ্যাঁ, কিন্তু আমাদের যে জিনিসটা আমাদের প্রবলেম, আমাদের মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, আমরা মনে করি কি আমাদের এইসব টেকনোলজি না থাকলে আমরা এগোতে পারবো না। টেকনোলজি আমার দরকার নেই এখন, আপনার প্রথমেই দরকার কি পড়াচ্ছেন, কন্টেন্টটা। এই কন্টেন্টটা ভাগাভাগি দেখবেন না, এই কন্টেন্টের এই জায়গাটা আমরা কম্পিউটারে পড়াবো, এইখানে কোনো দরকার নেই। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা ওখানে গিয়ে হেঁটে আসবে, দেখে আসবে, শুনে আসবে, দ্যাটস অল। সো আপনার আলটিমেটলি আমাদের যে রেডিমেড জিনিসটা আমাদের দরকার, আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত যে না, শিক্ষা সব জায়গায় হতে পারে।
আমি একজন কৃষক স্যার থেকে একটা সমস্যা মনে হয় আমরা টেলিভিশনে বা মানে কম্পিউটারে বা যে মানে সেখানে আমরা খুব একটা বিশ্বাস করি না, মানে বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার ভার্চুয়াল, মানে ওই সিনেমা দেখে দেখে তো অভ্যস্ত, আমরা মনে করি ওগুলা হলো অন্য জগৎ। কেউ যদি বলে, টেলিভিশনেও যদি বলে সদা সত্য কথা বলিবে, সেটা আমরা যতটা না বিশ্বাস করব তার চেয়ে বিশ্বাস করব আমার শিক্ষক যদি আমার সামনে দাঁড়িয়ে ওই কথাটি বলেন। এখন তো বেত মারার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে, কিন্তু উনি দাঁড়িয়ে উনি হয়তো চোখ রাঙানি দিয়েও কখনো যদি বলেন, তাহলে ওইটা আমার সারাদিন আমার মনের মধ্যে, মানে হিউম্যান কন্টাক্টটা অনেকখানি জরুরি। আপনি অনেক ভালো জিনিস, আমরা আমেরিকাতে দুটো জিনিস ইউজ করি, ইনস্ট্রাক্টর ল্যাড, ইনস্ট্রাক্টর ফ্যাসিলিটেটেড। ইনস্ট্রাক্টর মানে ও শিক্ষকই সবই জানি, ছাত্ররা শুনতে হবে শিখতে হবে না, ইনস্ট্রাক্টর ফ্যাসিলিটেট হবে, শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজে বা যুক্তভাবে শিখবে, আর ইনস্ট্রাক্টর টিচার যখন প্রয়োজন সেই মুহূর্তে ফ্যাসিলিটেট করবে, উপদেশ দেবে। সেই যে মিলিটারি টাইপ এডুকেশন আমাদের ছিল, আমরা গেলে মনে আছে আমরা গেলাম, ছাত্র শিক্ষার্থীরা দাঁড়িয়ে উঠে গেছে মিলিটারি একাডেমির মতো, আর এমন তো কোনো কথা নেই, শিক্ষক দাঁড়িয়ে ওঠার মধ্যে কোনো মানে অসুবিধা নেই তো, এটা তো স্যার একটা সম্মান দেখানো, কিন্তু সম্মান তো, কিন্তু সম্মানের চেয়ে আন্তরিকতা যেটা, ওটা তো অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লাসরুমে টিচারকে এত ভয় করে শিক্ষার্থীর প্রশ্ন করে না, সেই জিনিসটা ওই ব্যারিকেডটা কমানোর জন্য আপনার সাথে বন্ধু সুলভ ব্যবহার করতে হবে। টুগেদার যে নলেজ অ্যাকোয়ার করবে, শিক্ষার্থীকে শিখতে হবে। ওই যুগ চলে গেছে যেখানে শিক্ষার্থীর একজন গুরু সবই জানে, ছাত্র ওনার কাছে শিখতে হবে। সো আমাদের ইংলিশে বলি যে টিচার্স রোল চেঞ্জেস ফ্রম সেইজ অন দ্য স্টেজ টু গাইড অন দ্য সাইড। এখন থেকে আপনি সামনে দাঁড়িয়ে বলবেন না আমি সব কিছু জানি আর তোমরা আমার থেকে শিখবে, রাদার বলবে যে না, আজকালকার এত ধরনের শিক্ষার যে ব্যবস্থা আছে, এত অপরচুনিটি আছে, এত সুযোগ সুবিধা, সবগুলো ব্যবহার করে তোমরা কাজ করবে। তোমাদের সাথে আমিও শিখবো, কিন্তু আমার যেহেতু তোমাদের চেয়ে একাডেমিকলি একটা বেটার ডিগ্রি আছে, তোমাদেরকে আমি ভালো গাইড করতে পারবো, তাহলে গাইড অন দ্য সাইড। দেখুন এই যে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, নাহলে তো সারাক্ষণ আমাদের মধ্যে একটা লেগে যাবে কি এটা কি সম্ভব, আমার ছেলে আজকে স্কুলে না গিয়ে কি একটা কম্পিউটার ভিডিও গেম খেলছে, হ্যাঁ তো শিক্ষককে ফোন করেছে, কি ব্যাপার আপনি লেখাপড়া করাচ্ছেন না, ও তো এখানে ভিডিও গেম খেলছে, ব্যাপার কি? কয় না, আমাদের হয়েছে কি, আমরা বলেছি একটা গেম তৈরি করেছি, আজকে এই বুধবারে ক্লাসে না আসে তারা ওখানে বসে গেমের মাধ্যমে শিখতে পারে। এই যে মন মানসিকতা, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে স্কুলের দরকার, আগে প্যারেন্টসদের সাথে যোগাযোগ করা। আমাদের এই মাইন্ডসেট নিয়ে আপনি কোনো কাজ করেছেন? এই যে আপনাকে বললাম, এই যে অ্যাওয়ারনেস না, চেঞ্জ করতে হবে, এটা সব ক্ষেত্রে সবাই এসে শুধু একই কথা বলে, মানে যে কোনো, মানে ধরেন এক্সিকিউশনের ক্ষেত্রে দেখি আমি আমাদের কোনোই প্রবলেম নাই, কিন্তু সবার আগে বলে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, সবচেয়ে বড় প্রবলেম ওখানে। আমরা মাইন্ডসেট চেঞ্জ করার জন্য আপনি স্পেশালি দেখিয়ে দেবেন, তাহলে স্যার আমাদের একজন মাইন্ডসেট বিশেষজ্ঞ আনতে হবে। না, মাইন্ডসেট বিশেষজ্ঞ আমি আপনাকে বিশেষজ্ঞের কথা বলে দিচ্ছি। মনে করেন যে এই যে বুধবারে যে বলে যে কম্পিউটার গেম নিয়ে ছেলেটা শিখছে, বাবা খুশি না, এই জন্য স্কুলের দরকার যে ওদের কমিউনিটি থেকে জানিয়ে দেওয়া যে কিছু কিছু ক্লাসগুলো আমরা আপনাদের ছেলেমেয়েরা কিন্তু কম্পিউটার মাধ্যমে করবে, তো ওদেরকে আগে জানাতে হবে। এগুলো তো চেঞ্জ, আপনাদের গুড কমিউনিকেশন থাকতে হবে। বক্তৃতা দিলে তো কাজ হবে না, এখানে আপনার যে জিনিসটা প্রণয়ন করবেন ওগুলোর সাথে সাথে আপনার স্টেক হোল্ডারের সাথে ইনফর্ম করতে হবে, তারা তোরা বুঝবে না কেন। আমরা সবসময় সৌদি আরবে বলি যে ওরা বলে যে খুব ইলেকট্রনিক্স আছে এবং ই লার্নিং করে, এবং কিছু কিছু ছেলে বাসায় বসে থাকলে কাজ করলে ওরা প্যারেন্টসরা বলবে কি ব্যাপার তুমি স্কুল আগে এখানে পড়ছো কেন, যেহেতু স্কুলে যোগাযোগ করেনি। স্কুলকে বলতে হবে যে কিছু কিছু অংশ এখন থেকে নতুন সিস্টেমে বাচ্চারা বাসায় বসে বসে ইলেকট্রনিক ইন্টারেক্টিভলি শিখবে, ওটা তার বড় শেখা, কিন্তু সে শেখার কোনো মূল্যায়ন হচ্ছে না, যেহেতু অভিভাবককে আমরা আগে বলে দিইনি। কারণ আমরা যখন স্কুলে এখানে বাংলাদেশের সিস্টেমটা এমন যে আমাদের তো অভিভাবকের সাথে যেমন আমেরিকান সিস্টেমে টিচার প্যারেন্টস একটা কন্টিনিউয়াসলি একটা মিটিং হচ্ছেই, প্যারেন্টসরা বোধহয় মোর আমরা বিজিয়ার দেন আদার। এবার আমার টিচারের কিছু হলে স্টুডেন্ট বল তোমার ছেলে এটা করেছে, হ্যাঁ এইটা করেছে, এটা আমরা বসি আবার ক্লাস বা তখন আমরা বুঝি যে টিচার কি পড়াচ্ছে, কি পড়ানো হবে, নতুন পদ্ধতিতে কি জিনিস কিনতে হবে বাচ্চার জন্য, বা আমাকে কি সাপোর্ট দিতে হবে। এই যে রিলেশনশিপটা ডেভেলপ করতে হবে। আমি বুঝি আমাদের দেশ, আমাদের রিলি, আমি যশোরে গিয়েছি, এনাহেন সাহেব আছেন ডিজিটাল যশোর, আমার মন স্পর্শ করেছে, আমি খুব পছন্দ করেছি ওরা যা করেছে। প্রত্যেকটা স্কুলে ওয়েবসাইট আছে, সুন্দর কাজ করছে ডিজিটাল ওয়ার্ল্ডে। আমি সেটাই বলছি যে যশোর একটা মডেল, কিন্তু কোথাও কোথাও অনেক স্কুলে এই ধরনের মডেল এখন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এটুআইয়ের উদ্যোগে
অনেক দূর, কিন্তু আপনি যা যা বলছেন তার অনেকখানি কিন্তু এগিয়ে গেছে। এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে প্লাস করার মতো কি কোনো আপনার কোনো রেসিপি আর কি আছে? অবশ্যই রেসিপি আসবে। আমাদের যেটা শিখতে মানে হবে, আপনি যা যা বলেছেন সেগুলো আমার কিছুই আমার কাছে মানে খুব নতুন লাগছে না। এই তো নতুন কি হবে বলুন, যে যশোরে একটা করেছে, তো ওনাকে যখন আমি এটা বুঝিয়ে বললাম ওনাদেরকে, ওনারা চিন্তা করলো যে কোন জিনিসটা ওনারা করতে পারেনি ওনারা করবেন। সো এই যে অগ্রগতি যে হবে। আপনার কোনটা মনে হচ্ছে আপনি সবচেয়ে বেশি কোন প্রশ্নটা পেয়েছেন, যে যেটা আমাদের যে ডিজিটাল যশোর বা বিভিন্ন স্কুলের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যে ইয়েটা কানেক্টিভিটি অথবা ই লার্নিং এর যে ব্যবস্থাটা আছে, সেখানে আপনার এই ফর্মুলা অনুযায়ী কোন জায়গাটা ল্যাক করছে, কোন জায়গাটা আসলে একটু ঘাটতি রয়েছে এবং সেখানে আমাদের একটু কাজ করতে হবে? আমি বলবো যে এখানে এথিক্যাল পার্ট, যেখানে আপনার যে ডিভার্সিটি, যেমন মানুষের বিভিন্ন শিক্ষার্থী বিভিন্নভাবে শেখে, লার্নার ডিভার্সিটি, যেন এথিক্যাল পার্সন। তারপর হচ্ছে মনে করেন টেকনোলজিক্যাল, যে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ যে আরও বেশি দরকার ওটার জন্য। কিন্তু যারা কিছু ঠিকই করছে, কিন্তু আমাদের শিক্ষানীতিতে, কিন্তু আমি বারবার বলছি, আমাদের জাতীয় শিক্ষানীতিতে ই লার্নিং প্রভাব, ই লার্নিং এর নতুন আগমনে আমাদের রেগুলার ক্লাসরুমের সাথে কিভাবে সংযোজন হবে। আমার খুব সুযোগ হয়েছে প্রেসিডেন্ট ক্লিন্টনের আমলে আমেরিকান ভার্চুয়াল এডুকেশন পলিসিতে আই ওয়াজ ওয়ান দ্য সিলেক্ট ফিউ ইন্ডিভিজুয়াল যে ইনভাইটেড হয়েছিলাম। তো আমরা ওই পলিসিতে হেল্প করেছি, কারণ এখন দেখুন এরা অনলাইন ইউনিভার্সিটিকে অ্যাক্রেডিটেশন দিচ্ছে। তো আমাদের দেশে কিন্তু এটা বড় নীতিমালা দরকার। ওনারা তো অনেকে তো হুজুগে করছে যে ডিজিটাল করব। আমাদের আসলে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটি কিন্তু অনেক আগে বাংলাদেশে চলে আসছে, এবং এটাও একটা ই লার্নিং, টেলিভিশনে দেখে, এবং একটা গোটা একটা স্টুডিও শুধুমাত্র এই এডুকেশন দেওয়ার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেটও নিচ্ছে। আমরা ভুরি ভুরি স্টুডেন্ট আমরা পাচ্ছি যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা। তো সেখানে তো ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে না, কলেজে যেতে হচ্ছে না।